আচ্ছা, তাহলে আমরা যেমন কথা হয়েছিল যে আজকে আমরা আইবিপিএস যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়ে গিয়েছে তাই আইবিপিএস এর ক্লাস আমরা শুরু করছি। তো বিভিন্ন রকম টপিকই তো রয়েছে, তো আমরা আস্তে আস্তে দেখবো আর কি, মানে একটা ক্লাসে তো সব কটা টপিক কভার করা সম্ভব নয়। তাই আমরা আজ থেকে শুরু করলাম, যত রকম টাইপ হয় আইবিপিএস এর কোশ্চেনের রিজনিং এর সেগুলোকে দেখতে থাকবো। তো ক্রেডিট কার্ড প্রবলেমে আসছি, প্রথমে আমরা আজকে সিলোজিজমের প্রবলেমে। তো এখানে তিনটে প্রবলেম দেওয়া রয়েছে, সেটাকে আমরা স্টেপ বাই স্টেপ করতে থাকি। তো ফার্স্ট এখানে বলা হচ্ছে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে অল বাইকস আর কার। তাহলে এটা যদি আমার বাইক হয় সেখান থেকে বলতে পারি অল বাইকস আর কার। তারপরে দেখছি এখানে বলছে সাম কার্স আর ট্রাক, সাম কার্স আর ট্রাক। ঠিক আছে, এরকম রয়েছে। আচ্ছা, এবার এই ছবিটাকে ম্যাক্সিমাম মানে খুব কষ্ট না করে আমরা যেমন ডেটা গিভেন রয়েছে সেভাবে এভাবে ড্র করতে পারি। তো দু রকম ছবি আমার হাতে রইলো। তারপরে বলছে সাম বাইকস আর ট্রাক, সাম বাইকস আর ট্রাক। এখানে দেখো বাইক আর ট্রাকের মধ্যে একটা সম্পর্ক আমরা খুঁজে বার করতেই পারি বিনা কষ্ট করে। তো এটাকে আমরা ট্রু বলতে পারি। এবং সঙ্গে বলছে নো ট্রাক ইজ কার। দেখো অলরেডি আমরা একটা কথা জানি, সিলোজিজমের লজিক অনুযায়ী কি বলছে না, যদি কখনো কোনো রকম পজিটিভ স্টেটমেন্ট দেওয়া থাকে থেকে নেগেটিভ কনক্লুশন ড্র হয় না। তার মানে এখানে দেখো সাম সাম কার্স আর ট্রাক বলা আছে, তাহলে সাম কার্স আর ট্রাক থেকে সাম ট্রাকস আর কার অথবা সাম কার্স আর নট ট্রাক এইটুকু বেরোতে পারে, কিন্তু কোনো নো ওয়ালা শব্দ আসবে না। সাম নটটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ, কিন্তু নোটা হচ্ছে 100% নেগেটিভ। এই 100% নেগেটিভ কোনো তথ্য আমরা কোনো রকম পজিটিভ বা পার্শিয়ালি পজিটিভ স্টেটমেন্ট থেকে ড্র করতে পারি না। তো যেহেতু ড্র করতে পারি না, তাই নো ট্রাক ইজ কার এটা এখানে পসিবল না, রাইট? কিন্তু যদি যদি এটা আজ এখানে থাকতো যে নো বাইকস আর ট্রাক, সাপোজ যদি এরকম থাকতো নো ট্রাক ইজ কার না থেকে প্রথমটা দেওয়া আছে সাম বাইকস আর ট্রাক, তারপরটা দেওয়া আছে নো বাইকস আর ট্রাক, তাহলে এখানে কি হতো যে আইদার এটা ঠিক এটা ভুল বলতে হতো, অথবা এটা ভুল এটা ঠিক বলতে হতো। মানে এখানে কি একটা ব্যাপার দেখো, যে আমাদের যেটা গিভেন রয়েছে তাতে একমাত্র কনক্লুশন ওয়ান ফলো, সেটা মিটে গেছে। কিন্তু যদি একটা অন্যরকম কোশ্চেন আমরা এখানে করি, সাম বাইকস আর ট্রাক এবং নো বাইকস আর ট্রাক দু রকম কনক্লুশন ড্র করতে হয়, তাহলে এটাকে আমরা ট্রু বলতেও পারি আবার নাও পারি, আবার এটাকে আমরা ট্রু বলতেও পারি আবার নাও পারি। যখন সাবজেক্ট এবং প্রেডিকেট সেম থাকবে, সাবজেক্ট এবং প্রেডিকেট দুখানা কনক্লুশনে সেম থাকবে এবং তাদের মধ্যে একটা ট্রু একটা ফলস হবে, যে কোনো একটা, হোয়াট এভার, কোনটা হবে কোনটা না হবে আমার দেখার দরকার। সাবজেক্ট এবং প্রেডিকেট সেম থাকবে এবং সঙ্গে যে কোনো একটা ট্রু যে কোনো একটা ফলস হবে, তখন আমরা তার ক্ষেত্রে অপশন চুজ করতে হবে আইদার ওয়ান অর টু ফলোজ। এইটা হচ্ছে কারণ ব্যাংকের পরীক্ষাতে ম্যাক্সিমাম কোশ্চেনে আইদার ওয়ান অর টু ফলোজ এবং পসিবিলিটি এই দুখানা সিলোজিজমের অঙ্ক কিন্তু আসে। আমরা যত দিন যাবে অঙ্কগুলোকে প্র্যাকটিস করব। তো আপাতত এখানে একটা ছোট্ট এক্সাম্পল তোমাদেরকে দেখালাম, যদি এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট সেম দেওয়া হতো এবং সঙ্গে আমরা একটাকে ট্রু একটাকে ফলস বলতে পারতাম, তাহলে কিন্তু আমরা আমাদের অপশনটাকে বলতে হতো আইদার ওয়ান অর টু ফলোজ। কিন্তু যে অঙ্কটা দেওয়া রয়েছে সেই অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র অপশন ওয়ানটাই কারেক্ট, টুটা নয়। পরিষ্কার? ক্লিয়ার? আচ্ছা, এবারে 2 নম্বরটা একটু কেউ ট্রাই করো দেখি, এনিওয়ান? তো 2 নম্বরটা এখানে বলা হচ্ছে সাম টফিজ আর এক্লেয়ার্স। ওকে, সাম টফিজ আর এক্লেয়ার্স বলা হলো। তারপরে বলা হচ্ছে অল এক্লেয়ার্স আর ডেয়ারি মিল্ক, অল এক্লেয়ার্স আর ডেয়ারি মিল্ক। ওকে, তারপর বলা হচ্ছে সাম ডেয়ারি মিল্কস আর চকোবার্স, সাম ডেয়ারি মিল্কস আর চকোবার্স। অথবা আমরা এভাবে আঁকতে পারি, তো আমরা এভাবে ড্র করতে পারি। এনিওয়ান, তাহলে এবারে কনক্লুশন আসছে যে অ্যাটলিস্ট সাম এক্লেয়ার্স আর ডেয়ারি মিল্ক। যখন আমরা এখানে একটা কথা জানি যে যখন আমরা এখান থেকে বলবো
অল এ ইজ বি, মানে অল এ ইজ বি, সেখান থেকে আমরা কনক্লুশন ড্র করতে পারি সাম এ ইজ বি, মানে 100% অফ এ যখন বি হচ্ছে তখন 20% অফ এটাও তো বি এর পার্ট। তাহলে এখানে দেওয়া আছে দেখো অল এক্লিয়ার্স আর ডেয়ারি মিল্ক, সেখান থেকে সাম এক্লিয়ার্স আর ডেয়ারি মিল্ক ট্রু হবে না ফলস হবে? আসানসোল ভেরি গুড, ট্রু হবে। তার মানে এটাকে আমরা ট্রু বলতে পারি। এবারে বলছি নো টফি ইজ কার, নো টফি ইজ কার। এখানে আমি আগে এখানে স্টেটমেন্টে আসি। দেখো টফির সঙ্গে এক্লিয়ার্স এর সম্পর্ক দেওয়া আছে। এবারে এটা অ্যাকচুয়ালি কার হবে না, এটা এটা ভুল করে কার প্রিন্ট হয়ে গেছে, এটা হবে চোকোবার। ঠিক আছে, সাম টফিস আর এক্লিয়ার্স বলা আছে, এক্লিয়ার্স এর সঙ্গে ডেয়ারি মিল্কের সম্পর্ক বলা আছে, ডেয়ারি মিল্কের সঙ্গে চকোবারের সম্পর্ক বলা আছে, কিন্তু স্টেটমেন্টে আমরা টফি এবং চকোবারের মধ্যে স্ট্রেট কাট কোনো সম্পর্ক বলে দেওয়া নেই, রাইট? এবং দ্বিতীয়ত ছবি থেকেও কিন্তু আমরা নো বললে টফি এখানে থাকবে, চকোবার এখানে থাকবে, এদের মধ্যে যোজন ডিস্টেন্স থাকবে, কিছু একটা বলে দিতে হবে। তাই এখানে কোনো গ্রাউন্ডেই নো টফিস কার্ডটাকে আমরা ট্রু বলতে পারি না, অ্যাকচুয়ালি সম্পর্কটাই নেই। সম্পর্কটাই নেই যখন, তখন তাকে ফলস বলতে হবে। তাহলে এই পার্টটাকে আমরা বলবো ফলস। তাহলে অ্যাটলিস্ট এক্লিয়ার্স আর ডেয়ারি মিল্ক এটা আমরা ছবি থেকে পাচ্ছি, স্টেটমেন্টে গিভেন রয়েছে, কিন্তু নো টফি বা টফির সঙ্গে চকোবারের কোন রকম সম্পর্ক স্টেটমেন্টে গিভেন নেই, ছবি থেকে পাইনি। তাহলে হেন্স দিস ইজ নট পসিবল অ্যাট এনি ইনস্ট্যান্স, কোনোভাবেই পসিবল নয়। তাহলে প্রথমটা হচ্ছে ট্রু, দ্বিতীয়টা হচ্ছে ফলস। এবং 3 নম্বরটা তোমরা বলবে, বলো কে বলবে? আসানসোল, পূর্ত ভবন, আনসার এনিওয়ান? মালদা, তুমি আনসার করতে পারো? আচ্ছা দেখা যাক। বলছে সাম বক্স আর টেবিল, ওকে, নো টেবিল ইজ বোর্ড, সাম বোর্ড আর ওয়াল। ঠিক আছে, এই জাতীয় ছবিতে যখনই একটা নো থাকবে তখন নো এর পরেরটা সাম থাকুক অল থাকুক তাকে কিন্তু জোর করে এই দেওয়ালটা পেরিয়ে আগের সঙ্গে ম্যাচ করাতে যাবে না। যেমন আমরা এটাকে এখানে আঁকতে পেরেছিলাম, কিন্তু যদি একটা মাঝে নো পড়ে যায় তাই এই ওয়ালটা এখানে তোমার বা বক্স হতেও পারে, বলে টেনে লম্বা করার কোনো কোনো প্রয়োজন নেই। মানে আমি এই ছবিটাকে এইভাবে আঁকতে বারণ করছি। যেমন ধরে বক্স আছে, এখানে টেবিল আছে, এখানটায় বোর্ড আছে, এখানটায় ওয়ালটা আমরা এইভাবে আঁকলাম, দিস ইজ নট পসিবল। মানে চাইলে ইমাজিন করা যায় সবকিছুই, কিন্তু এইভাবে আমরা নো কে পেরিয়ে তার আগে যাব না। মানে নো হচ্ছে একটা, মানে যদি আমরা মনে করি এই পার্টটুকু ইন্ডিয়া, এই পার্টটুকু পাকিস্তান, এই পার্টটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড, এটাকে টপকে আমরা যেতে পারি। তাহলে এখানে বলছে যে সাম বোর্ডস আর বক্সেস, দেখো বোর্ড এবং বক্সের মধ্যে সম্পর্ক নেই। তার মানে আমরা এবার দেখো, মানে আমি আগে দেখে নিই যে এখানে কি কি সম্পর্ক আছে। সাম বোর্ড আর বক্সেস, এখানে সাম বক্স আর টেবিল বলা আছে, নো টেবিল ইজ বোর্ড বলা আছে, বোর্ড এবং বক্সের মধ্যে বলা নেই সম্পর্কটা। কিন্তু কি বলা ছিল, যদি এখানে থাকতো সাম বোর্ড আর নট বক্সেস, তাহলে কিন্তু আমি ট্রু বলতে পারতাম। কেন না, দেখো টেবিলের যেটুকু পার্ট বক্স সেইটুকু পার্টের সঙ্গে তো বোর্ডের কোনো সম্পর্ক নেই। তাই যদি এখানে সাম নট থাকতো তাহলে আমি ট্রু বলতে পারতাম, কিন্তু সাম নট এখানে নেই, সেই কারণে আমি এটাকে রং বলবো। পরিষ্কার? এনি ডাউট? আসানসোল ক্লিয়ার? পূর্ত ভবন ক্লিয়ার? মালদা ক্লিয়ার? ওকে, তাহলে এবারে তোমরা বলো তো নো বক্স ইজ বোর্ড কি হবে? নো বক্স ইজ বোর্ড কি হবে? আসানসোল আনসার। ট্রাই করো, ভুল হলে ভুল হবে, কিচ্ছু হবে না। কেন? স্টেটমেন্টে সম্পর্ক লেখা আছে, বক্স এবং বোর্ডের মধ্যে কোনো সম্পর্ক বলা আছে? নেই।
ছবি থেকে বক্স এবং বোর্ডের মধ্যে ম্যাক্সিমাম কত দূর জানতে পারি? সাম বোর্ডস আর নট বক্সেস, ঠিক? তাহলে নো মানে হচ্ছে যে কোনো বোর্ডই কোনো বক্স নয়, তাই তো? তাহলে এটা আমার স্টেটমেন্টেও বলা নেই, এটা আমার ছবি থেকেও প্রুফ হচ্ছে না, তাহলে কি হবে? এখানে যদি পসিবিলিটি ওয়ার্ডটা উচ্চারণ করা থাকতো তাহলে ভেবে দেখতে পারতাম, কিন্তু পসিবিলিটি বলে কোনো শব্দই এখানে উচ্চারণ করা নেই, তাহলে এটাও আমার রং হবে। কারণ দেখো, আমি যে তথ্যটা স্টেটমেন্টে পাচ্ছি না, যে তথ্যটা ছবি থেকে প্রুফ করতে পারছি না, তাকে জোর করে আমি টেনে আনতে পারি না উইদাউট পসিবিলিটি। মানে সেখানে নো হলেও তাকে দেখা, মানে এখানে অ্যাকচুয়ালি চোখে দেখতে পাচ্ছি যে নো নয়, মানে সম্পর্ক নেই অ্যাকচুয়ালি, কিন্তু সম্পর্ক কোনটুকুর মধ্যে নেই? এইটুকুর মধ্যে নেই। আমাকে তো বাকিটা নিয়েও ডিল করতে হবে। তাহলে বাকিটার সঙ্গে যখন আমি কোন রকম তথ্যই খুঁজে পাচ্ছি না, তাহলে আমি কোন ভরসায় এটাকে ট্রু বলবো? তাহলে বোথ অফ দেম আর রং। পরিষ্কার বোঝা গেল? প্রথমে দেখবো স্টেটমেন্টে বলা আছে কি, স্টেটমেন্টে বলা নেই, তখন দেখবো যে কোনো কারণে ছবি থেকে প্রুফ হচ্ছে কিনা। তা যদি দুটোতেই না পাই, মানে কোনো এক জায়গায় পেলেই আমি ট্রু করে দেবো, কিন্তু যদি দু জায়গাতেই না পাওয়া যায় তখন কিন্তু আমাকে ফলস বলতেই হবে। পরিষ্কার? তাহলে এটা হচ্ছে একদম বেসিক সিলোজিজম। আমি আজকে ইচ্ছে করি প্রথম ক্লাস করছি বলে বেসিক গুলো নিয়ে এসেছি, পরের দিন থেকে আরো লেভেলটা বাড়বে আমাদের। ওকে, ক্লিয়ার? তাহলে এটাকে মুছে দিলাম, নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজল বলা হয়। অঙ্কটা ভালো করে দেখো আগে। এখানে বলা হচ্ছে 8টা বন্ধু আছে, পি কিউ আর এস টি ওয়াই ভি এবং ডব্লিউ। তো এটা বলছে যে এরা একটা স্কোয়ার টেবিলে বসে আছে, ভালো কথা। তাহলে আমি দুটো ছবি আঁকবো, কারণ আমার যে কোনো একটা ভুল হতেই পারে। একটা স্কোয়ার টেবিলে বসে আছে, in such a way that four of them sit at four corners of the square. তাহলে চারজন বসে আছে চারটে কর্নারে, এবং বাকি চারজন বসে আছে while four sit in the middle each of the four sides. তাহলে বাকি চারজন বসে আছে একদমই মাঝখানটাতে। হয়ে গেল আমার 8 জনের হিসেব। এবারে কে কোথায় বসেছে দেখছি। তো এবারে বলছে the one who sit at the four corners face the center. তাহলে যারা কর্নারের দিকে বসে তারা ভেতর দিকে মুখ করে বসে আছে, ফেসিং দ্য সেন্টার। আমরা জানি যে যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে আমাকে সবসময় সেন্টারই ফেস করাতে হবে, কিন্তু যদি বলে দেওয়া থাকে তখন যা বলবে আমাকে তাই করতে হবে। তাহলে বলছে while those who sit in the middle of the sides face outside, মানে যারা মাঝখানে বসেছে তারা বাইরের দিকে মুখ করে বসবে। ঠিক আছে, তো এবারে শুরু করা যাক। বলছে পি হু ফেসেস দ্য সেন্টার সিটস থার্ড টু দ্য রাইট অফ ভি। পি হু ফেসেস দ্য সেন্টার সিটস থার্ড টু দ্য রাইট অফ ভি। আচ্ছা, তাহলে ভি কোথায় বসবে, পি কোথায় বসবে? এখানে আমি এক্ষুনি কিছু পাচ্ছি না। আচ্ছা, তাহলে আগে আমি ধরে নিচ্ছি কথার কথা, কোনো একটা জায়গাতে আমাকে পুট করতে হবে। তাহলে সাপোজ মনে করো পি হু ফেসেস দ্য সেন্টার, তাহলে আমাকে অ্যাকচুয়ালি শুরু করতে হয় এখান থেকে, কিন্তু এখানটায় তো পি সেন্টারে ফেস করছে না, মানে একদম তলার যে মাঝখানে, যদি এটাকে আমি মনে করি আমি তাহলে এই পার্টটা তো সেন্টার নয়। তাহলে যদি মনে করি পি দু জায়গাতে এখানে বসলো, কোথাও তো এটা পুট করতে হবে, সেখান থেকে শুরু করতে হবে। তাহলে পি হু ফেসেস দ্য সেন্টার ইজ থার্ড টু দ্য রাইট অফ ভি। তাহলে ভি কোন দিকে বসলে পি তার ডান দিকে বসবে। আচ্ছা, ভি কে যদি এখানে বসাই সাপোজ, তাহলে ডান দিক বললে এদিকটাকে বোঝায়, ঠিক? কারণ যখন আমি ভেতর দিকে মুখ করে আছি, যখন আমি এটা ভালো করে বুঝবে, যখন আমি ভেতর দিকে মুখ করে আছি তখন এই পার্টটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এই পার্টটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। কিন্তু যখন আমি বাইরের দিকে মুখ করে আছি বা বাইরের দিকে মুখ করে আছি, তখন এই পার্টটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এই পার্টটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। তাহলে ভি কে যদি, মানে পি যদি ভেতর দিকে মুখ করে বসে এবং ভিও যদি এই একই লাইনে ভেতর দিকে মুখ করে বসাতে চাই, এখান থেকে 1 2 3 হলে হয় না। তার মানে
আমি ভি কে এখানে পুট করতে পারছি না। সাপোজ ভি কে যদি আমি এখানে পুট করি তাহলে এদিকটা আবার লেফট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে, তাহলে পসিবল নয়, তাই তো? তাহলে আমি ভি কে কোথায় পুট করতে পারবো? তার মানে এটা পরিষ্কার যে পি যদি ভেতর দিকে মুখ করে বসে, ভি শুড বি ফেসিং আউটসাইড, তবে আমি তার ডান দিকটা পেতে পারি। আচ্ছা, যদি ভি কে আমি এখানে পুট করি তাহলে এদিকটা আমার রাইট হ্যান্ড সাইড হচ্ছে, ঠিক কি না? ভি কে আমি এখানে পুট করলাম, এই পার্টটা আমার রাইট হ্যান্ড সাইড হচ্ছে। তো এখান থেকে দেখো এক দুই তিন, থার্ড টু দ্য রাইট, কি বলা ছিল যে পি হু ফেসেস দ্য সেন্টার সিটস থার্ড টু দ্য রাইট অফ ভি। তাহলে ভিটাকে আমি এখানটায় পুট করলাম। পরিষ্কার হলো কি হলো না? ডাউট থাকলে বলবে, কারণ ইনসাইড এবং আউটসাইডের অঙ্কই কিন্তু আইবিপিএস এ বেশি করে আসে, প্লেন অঙ্ক খুব কম আসছে আজকাল। হলো? এবারে বলছে টি হু ফেসেস দ্য সেন্টার ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার ভি। টি হু ফেসেস দি সেন্টার ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ ভি। তাহলে ইমিডিয়েট নেবার বলতে এখানে এবং এখানে বসবে না, মোদ্দা কথাই। তাহলে যদি এখানে এবং এখানে না বসে, ফেসিং সেন্টার এখানে এবং এখানে বসবে না, এই তো? তার মানে একটি জায়গা তো খালি পড়ে আছে, মানে তাকে ভেতর দিকেও মুখ করতে হবে, কিন্তু ভি এর পাশে বসা চলবে না। তাহলে টি কে আমি এখানে পুট করতে পারি, নট অ্যান ইমিডিয়েট নেবার অফ ভি, কিন্তু সেন্টারে ফেস করে আছে। তাহলে এখানটা পেলাম টি হু ফেসেস দ্য সেন্টার ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ ভি, হয়ে গেল। এবারে বলছে অনলি ওয়ান পার্সন সিটস বিটুইন ভি অ্যান্ড ডব্লিউ। এইখানে আমাকে দুখানা ছবি ইউজ করতে হবে। ভি যদি এখানে বসে, এক দুই করে ডাব্লিউ কে আমি এখানেও পুট করতে পারি, আবার ভি যদি এখানে বসে, এক দুই করে ডাব্লিউ কে আমি এখানেও পুট করতে পারি, কিন্তু কোনটা ঠিক হবে? এই জন্য আমাকে দুখানা ছবি আঁকতে হয়, কারণ কোনো এক জায়গায় গিয়ে একটা ভুল পাবো, তখন একটা ছবি ক্যান্সেল হয়ে গিয়ে একটাই ফাইনাল থাকবে। পরিষ্কার যে অনলি ওয়ান পার্সন সিটস বিটুইন ভি এন্ড ডব্লিউ, হয়ে গেল। এবারে বলছে এস সিটস সেকেন্ড টু দা রাইট অফ কিউ। কিউ কোথায় বসবে আমি জানি না, এই লাইনটাকে বাদ দিলাম। এবারে বলছে কিউ ফেসেস দা সেন্টার। ওকে, তাহলে কিউ ফেসেস দা সেন্টার। এবারেও দেখো ডবল ডবল প্রশ্ন, কিউ আমার এখানে বসতে পারে ফেসেস দা সেন্টার, আবার কিউ আমার এখানেও বসতে পারে ফেসিং দা সেন্টার, ঠিক কি না? ডবল ডবল ছবিতে আমাকে দু জায়গায় পুট করলাম, হলো? তাহলে কিউ ফেসিং দা সেন্টার, এস সিটস সেকেন্ড টু দা রাইট অফ কিউ। তাহলে কিউ যদি এদিকে বসে, এদিকটা হবে লেফট, এদিকটা হবে রাইট, এই এই সরি, এদিকটা হচ্ছে লেফট, এদিকটা রাইট। তাহলে এখানে বলছে যে এস সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ কিউ। কিউ কে যদি এখানে বসাই, তাহলে এক দুই হয়ে এইখানটাতে এস কে পুট করতে হয়, কি সেখানে আগে টি বসে আছে, তাই আমি কিউ কে এখানে বসাতে পারবো না, তাই কিউ কে আমাকে তলাতেই বসাতে হবে। এবং যখনই আমি তলায় বসাচ্ছি, এখানে ওয়ান টু, এস এখানটায় বসে গেল। তার মানে বুঝতে পারলাম যে আমার এই ছবিটা অ্যাকচুয়ালি ভুল। কেন? দেখো কিউ এর জায়গায় স্বার্থের সংঘাতটা ঘটলো, কোথাও না কোথাও কিন্তু আমাকে ঠেকতে হবে। তাহলে এখানে কিউ কে আমি যদি ওপরে পুট করি, তাহলে এখান থেকে ওয়ান টু হয়ে এখানে এস বসাতে পারি না, তার মানে আমার এই গোটা ছবিটাই ভুল। তাহলে আমার ঠিক ছবি কোনটা? তলার ছবিটা আমার ঠিক ছবি। তাহলে এবারে বলছে দেখো, তাহলে এটা আমি পেয়ে গেলাম। এবারে বলছে আর ইজ নট অ্যান ইমিডিয়েট পি। তাহলে পি এর আর মাত্র দুখানা জায়গা খালি পড়ে আছে, পি এর পাশে একজন, পি থেকে দূরে একজন। এবার বলছে আর পি এর কোনো নেবার নয়, তাহলে এখানটাতে আমি আর কে পুট করতে পারি, ঠিক? আচ্ছা, তাহলে এখানে কোন কোন লোক বাকি আছে? পি হয়ে গেছে, কিউ হয়ে গেছে, আর হয়ে গেছে, এস হয়ে গেছে, টি হয়ে গেছে, ভি হয়ে গেছে, ডাব্লিউ হয়ে গেছে, বাকি আছে ওয়াই। তাহলে একমাত্র ওয়াই কে আমি এইখানে পুট করতে পারি। তাহলে আমার ছবিটা ক্লিয়ার হলো? পরিষ্কার? কারোর কোনো ডাউট থাকলে বলবে। যখনই এরকম ডবল মানে এরকম পাজল করবে, তখন চেষ্টা করবে দুখানা করে ছবি ড্র করার, তাহলে কি হয়, একটা ছবির মধ্যে কাটাকুটি হয় না, ফ্রেশ করে আঁকতে পারবে, কোনো এক জায়গায় গিয়ে একটা ছবি ক্যান্সেল হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার আনসারটাই ঠিক হলো। পরিষ্কার? এবার আমরা কোশ্চেনে যাচ্ছি, ছবিটা আমার থাকলো ডান দিকে, আমরা এবার কোশ্চেনে যাবো। এগুলো একটু মুছে দিই, ছবিটা আমার থাকলো।
সরি। এবারে তোমরা সলভ করো, বলো। চার নম্বর আনসার কি হবে? অপশন বি। দেখে নি, বলছে হু সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ। কিউ হচ্ছে এখানে, লেফট মানে এদিকে, 1 এবং 2 পি। অপশন বি হচ্ছে আনসার। ভেরি গুড। নেক্সট 5। বলছে হোয়াট ইজ দ্য পজিশন অফ টি উইথ রেসপেক্ট টু ভি। তাহলে ভি আছে এখানে, ভি টি এর কোন, টি ভি এর কোন দিকে আছে? যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরি তাহলে 1 2 3 এখান থেকে বলতে পারি থার্ড টু দা রাইট বলতে পারি। আবার যদি ক্লকওয়াইজ হয় তাহলে 1 2 3 4 5 ফিফথ টু দা লেফট বলতে পারি। তাহলে কোনটা আছে দেখো, কোনটা হবে আনসার? ভি থেকে টি টা থার্ড টু দা রাইট বলতে পারি, আবার ভি থেকে টি টা ফিফথ টু দা লেফট বলতে পারি। তাহলে কোনটা হবে? দেখো ফোর্থ টু দা লেফট বলা আছে, হবে না। সেকেন্ড টু দা লেফট বলা আছে, হবে না। থার্ড টু দা লেফট বলা আছে, হবে না। তো অপশন ডি টা হচ্ছে আনসার, থার্ড টু দি রাইট, এটা হচ্ছে আনসার। পরিষ্কার? তাহলে একটা অঙ্ক করলে আমরা মোটামুটি 5খানা অঙ্ক সলভ করতে পারবো। তাই আইবিপিএস এর পরীক্ষাতে টার্গেট হবে তোমার যে প্রথম দিকে এই বড় অঙ্কগুলো করে ফেলা। তাহলে কিন্তু অনেকগুলো অঙ্ক, এরকম 4টে অঙ্ক করতে পারলেই 20খানা অঙ্ক সলভ হয়ে গেল। আচ্ছা, বলছে 4 of the following 5 are alike in certain way and so form a group. Which of is the one that does not belong to that group? কি বলেছে এখানে? আর বলেছে, ডব্লিউ বলেছে, ভি বলেছে, এস বলেছে, ওয়াই বলেছে। দেখে নি কি কি আছে। আর ডব্লিউ ভি ওয়াই, আর ডব্লিউ ভি ওয়াই প্রত্যেক ফেসিং আউটসাইড, ঠিক। আর ডব্লিউ ভি ওয়াই প্রত্যেকে ফেসিং আউটসাইড, কিন্তু এস, এ কিন্তু ফেসিং ইনসাইড। তাই এদের মধ্যে এসটা হচ্ছে অড অন আউট। ঠিক কি ভুল? পরিষ্কার? তাহলে এরা 4টে একরকম আর একজন আলাদা, তাহলে এস হচ্ছে এদের মধ্যে অড ওয়ান আউট। তাহলে এখানে অপশন ডি টা হচ্ছে আনসার। 7 নম্বরটা আনসার কেউ একটা ট্রাই করো। আচ্ছা, দেখো যে কটা বলেছে ডাব্লিউ পি, টি আর, কিউ ডাব্লিউ, আর এস প্রত্যেকে কিন্তু পাশাপাশি আছে, কিন্তু সম্পর্কটা কোথায়? এই ডাব্লিউ পি চেক করি, তাহলে ডাব্লিউ থেকে পি টা রাইট হ্যান্ড সাইডে আছে। যদি টি থেকে আর টাকে চেক করি তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে আছে, মানে সেকেন্ডটা ফার্স্টটা লেফট হ্যান্ড সাইডে আছে। যদি কিউ থেকে ডাব্লিউ চেক করি তাহলে এখানটা কিউ থেকে ডাব্লিউ সেটাও লেফট হ্যান্ড সাইডে আছে। যদি আর থেকে এস চেক করি তাহলে আর থেকে এসটা আবার রাইট হ্যান্ড সাইডে আছে। ঠিক করলাম কি? কিউ থেকে ডাব্লিউ, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে আছে।
আচ্ছা, তো এর পরেরটা কোনটা হবে? আমার এইভাবে দেখার দরকার নেই। দেখো ডাব্লিউ পি আমি একটা পেলাম, তারপর তারপরে একটাকে গ্যাপ দিয়ে আমি পেলাম টি আর, তারপরে আবার একটাকে তারপরে এখানে পাচ্ছি কিউ ডাব্লিউ, তারপরে তারপরে আবার পাচ্ছি হচ্ছে আর এস। তো এবারে এদের মানে পরেরটা ঠিক কি হবে, বলো দেখি কি হবে। দেখো এখানে সম্পর্কটা ভালো করে দেখবে। প্রথমে একটা হচ্ছে মানে এদের মধ্যে রাইট হ্যান্ড সাইডের সম্পর্ক, তারপর দুটো লেফট হ্যান্ড সাইডের সম্পর্ক, আবার তারপরে ঘুরে আসছে একটা একটা রাইট হ্যান্ড সাইডের সম্পর্ক। তার মানে এর পরেরটা আবার আমাকে লেফট হ্যান্ড সাইডটাই হতে হবে। তাহলে এদের মধ্যে কোনটা মানে দ্বিতীয়টা প্রথমটা লেফট হ্যান্ড সাইডে আছে দেখে নি। ওয়াই টি, ওয়াই এই দিকে আছে, তাহলে এই পার্টটা হচ্ছে আমার লেফট, এ পার্টটা হচ্ছে আমার রাইট। তাহলে এটা এদের মধ্যে রাইটের সম্পর্ক হচ্ছে না। ভি ওয়াই, ভি আর ওয়াই তো পাশাপাশি নেই, তাই কোনো গল্পই নেই। ভি কিউ, দেখো ভি যদি এদিকে থাকে তাহলে এই পার্টটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এই পার্টটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, তাহলে এদের মধ্যে রাইট হ্যান্ড সাইডের সম্পর্ক, এটা আমি পাচ্ছি না। পি ওয়াই, দেখো পি আর ওয়াই এর মাঝে কিন্তু পি এর এদিকটা লেফট, এদিকটা রাইট, ঠিক কি না? তাহলে পি আর ওয়াই এর মাঝে আমি একটা লেফট হ্যান্ড সাইডের সম্পর্ক পাচ্ছি। হোয়াট অ্যাবাউট কিউ এন্ড ভি? কিউ আর ভি এর মধ্যে কিন্তু আবার একটা রাইট হ্যান্ড সাইডেই সম্পর্ক আছে, মানে এটা হচ্ছে না, মানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। বলতে পারলাম? মানে মোদ্দা কথা হচ্ছে এটা এদের মাঝে প্রথমটা মানে দ্বিতীয়টা প্রথমটা ডান দিকে আছে, টি আর এর দ্বিতীয়টা প্রথমটা লেফটে আছে, পরেরটাও লেফটে আছে, আবার রাইটে আছে। তাহলে যখনই রাইটের পর লেফট আসছে তখন তার মানে কি আর এল এল আর এর পরে আবার একটা এল দিয়ে শুরু হবে। তার মানে এই সবকটার মধ্যে ওয়াই পি এর বাঁ দিকে রয়েছে, এই সম্পর্কটা আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি। হেন্স অপশন ডিটা হচ্ছে আনসার। পরিষ্কার? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা কিনা বা এটাকে, হ্যাঁ এটাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট বলতে পারি, পাজলও বলতে পারি, হোয়াট এভার। তবে সিটিং অ্যারেঞ্জমেন্ট বলাটাই ভালো। মানে স্কোয়ার টাইপ সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার তিন রকম আসে। একটা হচ্ছে এরকম লিনিয়ার স্ট্রেট কাট, একটা আসে এরকম গোল সার্কুলার টেবিল, আর একটা আসে এরকম স্কোয়ার। তো স্কোয়ারটা আমরা এখানে করলাম। ওকে, আশা করি বোঝা গিয়েছে। আমি এটা মুছে দিচ্ছি তাহলে। চলো কিছু ইজি অঙ্ক করো, দেখি অঙ্কটা।
দেখো 5টা অক্ষর দেওয়া আছে, একটা হচ্ছে NKT, একটা BEA, একটা DNU, একটা ICN, একটা GLP। ঠিক আছে, এবারে প্রথম কোশ্চেনটা আসি। বলছি ইফ অল দ্য লেটার্স ইন দি অ্যাবভ ওয়ার্ডস আর অ্যারেঞ্জড ইন রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার। আগে এইটুকু করে নিই। এই সবকটা ওয়ার্ডকে যদি রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো হয়, তাহলে আগে TKN তাকে রিভার্স অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডে সাজাই। রিভার্স অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড বলতে এখানে NKT আছে, আমরা এটাকে লিখবো হচ্ছে TNK। ওকে, তারপর এখানে আছে AE, সরি, অল দ্য লেটার্স ইন দ্য ওয়ার্ড আর রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার। মানে মানে যেমন ভাবে সাজানো আছে ঠিক ঠিক তেমন ভাবে মানে তার থেকে ঠিক উল্টো করে আমাকে লিখতে হবে, এভাবে নয়, এইভাবে। TKN AEB UND NCI BLG। ঠিক আছে, আর হলো রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার পেলাম। এবারে বলছে দেন আফটার অল দ্য ওয়ার্ড আর অ্যারেঞ্জড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার ফ্রম লেফট টু রাইট। মানে এবার এইগুলোর মধ্যে অ্যালফাবেটিক্যালি কে আগে আসবে কে পরে আসবে তাকে সাজাতে হবে। তাহলে এইগুলোর মধ্যে যদি আমি এইভাবে সাজাই, এ দিয়ে শুরু হচ্ছে, AEB টা আগে এলো, তারপরে NCI টা তারপরে এলো, তারপর এখান থেকে PLG টা থার্ডে এলো, তারপরে TKN টা ফোর্থে এলো, এবং লাস্টে UND টা ফিফথে এলো। হয়ে গেল। তার মানে বলছে আফটার অল দি ওয়ার্ড আর অ্যারেঞ্জড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার ফ্রম লেফট টু রাইট। হয়ে গেল। বলছে দেন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ সেকেন্ড ফ্রম দি রাইট এন্ড দাস ফর্ম, ইজ সেকেন্ড ফ্রম দি রাইট এন্ড দাস ফর্ম। তার মানে সেকেন্ড ফ্রম দি রাইট এন্ড UND এর পরে এটা TKN টাই হবে। তাহলে TKN, এখানে আমার অপশনে কি কি আছে, PLG হচ্ছে না, UND হচ্ছে না, কিন্তু এটা দেখো TNK আছে, সেটাও কিন্তু হবে না। NIC সেটাও পাচ্ছি না। এবার তাহলে এখানে হবে আনসার নান অফ দি অ্যাবভ। ঠিক আছে, যেহেতু আমরা এখানে TKN করেছিলাম। ওকে, আচ্ছা, এবারে আসছে যে ইন ইচ ওয়ার্ড এভরি কনসোনেন্ট ইজ চেঞ্জ টু দ্য প্রিভিয়াস লেটার ইন দ্য ইংলিশ অ্যালফাবেট সিরিজ। তার মানে এইগুলোর মধ্যে প্রত্যেকটা কনসোনেন্টকে ইংলিশ অ্যালফাবেট সিরিজে চেঞ্জ করতে হবে, মানে জাস্ট আগেরটা দিয়ে চেঞ্জ করতে হবে। তাহলে ছিল হচ্ছে NKT, তাহলে কনসোনেন্ট আছে সবকটাই, জাস্ট আগেরটা দিয়ে পাল্টে ফেলো। MJS হলো, ছিল হচ্ছে BEA, তাহলে বিটা হয়ে যাবে তার আগেরটা এ, আর এটা এ আর এই থাকবে, চেঞ্জ হবে না, কারণ এই দুখানা ভাওয়েল ছিল। তারপরে ছিল হচ্ছে DNU, ডি এর আগে সি হয়, এন এর আগে এম হয়, ইউটা ইউই থাকবে, কারণ কি ইউটা ভাওয়েল কনসোনেন্ট নয়। তারপরে আসবে ICN, আইটা আই থাকবে, সি এর আগে বি হবে, এন এর আগে এম হয়ে যাবে। ওকে, তারপর থাকবে GLP, সবই চেঞ্জ করতে হবে, FKO। ঠিক আছে, তারপর নতুন কোনটা কোনটা হলো MJS, AEA, CMU, IBM এবং FKO পাওয়া গেল। তার মানে each word every consonant is changed to the previous letter in the English alphabetical series। এবারে বলছে হাউ মেনি ওয়ার্ডস হ্যাভ অ্যাট লিস্ট সিঙ্গেল ভাওয়েল। তাহলে এর মধ্যে আমি তিনটেই ভাওয়েল পাওয়া যাচ্ছে, এর মধ্যে একটা ভাওয়েল পাওয়া যাচ্ছে, এর মধ্যেও একটা ভাওয়েল পাওয়া যাচ্ছে, এর মধ্যেও একটা ভাওয়েল পাওয়া যাচ্ছে। তার মানে চারটে ওয়ার্ড আমি অ্যাটলিস্ট একটা করে ভাওয়েল খুঁজে পাচ্ছি। তাহলে এখানে কোথায় অপশন, না অপশন D4। বোঝা গেল? শুধু কনসোনেন্টটাকে আমি প্রিভিয়াস লেটার দিয়ে চেঞ্জ করলাম, তার এবং ভাওয়েলটাকে ভাওয়েলের মতো থাকতে দিলাম।
এবারে প্রশ্ন করছে যে নতুন যে চেঞ্জড ওয়ার্ড গুলো পাচ্ছি তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা করে ভাওয়েল আছে এমন কতগুলো ওয়ার্ড আছে। তাহলে অ্যাটলিস্ট একটা করে ভাওয়েল আছে এমন ওয়ার্ডের সংখ্যা হচ্ছে এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে এবং এবং এখানে চারটে। পরিষ্কার? আচ্ছা। এবারে বলছে ইফ উই অ্যাড অল দি লেটার্স প্লেস ভ্যালু ইন ইচ ওয়ার্ড হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 9। এই জায়গাটা একটু বড় হবে। প্রত্যেকটা অ্যালফাবেটিক্যাল প্লেস ভ্যালু, তাহলে আগে আমাকে অ্যালফাবেটিক্যাল প্লেস ভ্যালু গুলো 1 থেকে 26 পর্যন্ত লেখার কোনো মানে নেই। আমি এখানে লিখছি CFILORUX, এটা আমার কোডটা। সি হচ্ছে 3, এফ হচ্ছে 6, আই হচ্ছে 9, এল হচ্ছে 12, ও হচ্ছে 15, আর হচ্ছে 18, ইউ হচ্ছে 21, এক্স হচ্ছে 24। এই আমার কোডিংটা। এবারে বলছে ইফ উই অ্যাড অল দি লেটার্স প্লেস ভ্যালু ইন ইচ ওয়ার্ড, তাহলে এন কে টি, এন হচ্ছে 14, এবার এখান থেকে কে কে কত হবে, এর ঠিক আগেরটাই কে, কে হচ্ছে 11 এবং টি কত হবে, টি হচ্ছে এখানে 20। 14 আর 11 হচ্ছে 25 আর 20 হচ্ছে 45। এই নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল হয়, রাইট? আচ্ছা, বি ই এ, বি হচ্ছে 2, ই হচ্ছে 5, এ হচ্ছে 1, তাহলে 5 আর 2 এর 7 আর 1 এ 8, এই নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল হয় না। ডি এন ইউ, ডি হচ্ছে 4, এন হচ্ছে 14, আর ইউ হচ্ছে 21, 14 আর 4 এ হচ্ছে 18, 18 আর 20 তে 38 আর 1 এ 39, এই নাম্বারটাও 9 দিয়ে ডিভিজিবল হয় না। তাহলে একটা নাম্বার যখন আমরা 9 দিয়ে ডিভিজিবল পেয়ে গিয়েছি, তাহলে আমাকে প্রশ্ন যে হুইচ ওয়ার্ড নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 9, তাহলে হেন্স আনসার ইজ এন কে টি। পরিষ্কার? তাহলে এই যে অঙ্কটা একটু বড় অঙ্ক, মানে দেখতে ছোট, মানে আমাদের পাজলের মতো নয়, কিন্তু একদম প্লেন অ্যালফাবেটিক্যাল সিরিজ তার ভ্যালু গুলোকে দিয়ে করে করে অঙ্কগুলো করছে। কোথাও অ্যালফাবেটিক্যালি সাজাতে বলছে, কোথাও চেঞ্জ করতে বলছে, কোথাও নাম্বারের ভ্যালু আনতে বলছে। এই এইগুলোকে কিন্তু এই অঙ্কগুলো হতে খুব সাবধান, মানে একটুখানি যদি দেখতে বা শুনতে ভুল হয় বা বুঝতে ভুল হয়, এই অঙ্কগুলো কিন্তু উত্তর ভুল করিয়ে দেবে। একটু সাবধানে করবে। এই অঙ্কটায় কোনো ডাউট থাকলে বলবে। ঠিক আছে, তো তাহলে আমরা যাচ্ছি পরের অঙ্কটাতে।